আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। পেহেলগাম হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিল ভারত। ৩৬ ঘণ্টার মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান। পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোকে দুদককে আদালতের আদেশ, দুর্নীতি মামলার আসামিদের সম্পদ বিক্রি রোধে ব্যবস্থা গ্রহণ। অবৈধ সরকারের অন্যায় আদেশ পালনে সৎ পুলিশ সদস্যরা মাশুল দিচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধন। এবং চট্টগ্রাম টেস্টে টাইগারদের ৬৪ রানের লিড, সাদমানের সেঞ্চুরি ও ওপেনিংয়ে সেঞ্চুরি পার্টনারশিপে পর মিডল অর্ডারে বিপর্যয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আগামী ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত, এমন গোয়েন্দা তথ্য পাকিস্তানের হাতে আছে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এর আগে মঙ্গলবার রাতে সেনাবাহিনী ও নিরাপত্তা প্রধানদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ওই বৈঠকে ভারতের সশস্ত্র বাহিনীর সক্ষমতার ওপর পূর্ণ আস্থার কথা জানিয়েছেন মোদী। মোদী বলেন, ভারতের পক্ষ থেকে জবাব দেওয়ার সময় লক্ষ্যবস্তু নির্ধারণ এবং কোন প্রক্রিয়ায় জবাব দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর পূর্ণ স্বাধীনতা রয়েছে। ওদিকে ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩টি আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের আইন ও বিচার মন্ত্রী আকিল মালিক। তিনি বলেন, এই ব্যাপারে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে যেতে পারেন তারা। কূটনৈতিক বিকল্প চিন্তা মাথায় রেখে বিশ্ব ব্যাংক ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলা হতে পারে। দুর্নীতির অভিযোগ থাকায় শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আদেশের বিষয়ে দুদক মহাপরিচালক জানিয়েছেন, হাসিনা পরিবারের সদস্য সহ দুর্নীতি মামলার আসামিরা যাতে তাদের সম্পদ বিক্রি করতে না পারে সে কারণেই সবকিছু জব্দের আবেদন করছে দুদক। রোকসানা আমিনের রিপোর্ট। দুর্নীতির নানা অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দ করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। পুতুলের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন এই আদেশ দেন। ফ্ল্যাটটির দেখাশোনার জন্য একজন রিসিভার নিয়োগ চেয়ে দুদকের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে আদালতের আদেশের বিষয়ে কথা বলেন দুদক মহাপরিচালক। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের অনুসন্ধানকালে এবং তদন্তকালে অভিযোগ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যদি সম্পদ সংক্রান্ত বিষয়গুলো তারা যদি অন্যত্র বিক্রি বা হস্তান্তর স্থানান্তর করার চেষ্টা করেন, সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। এটা যে কোনো অনুসন্ধান তদন্তের ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়া অবৈধ সম্পদ সহ ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 10,34,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং তার নামেও 3টি ব্যাংক হিসাবের মাধ্যমে
মোট 8,32,00,000 টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এরই মধ্যে 27 এপ্রিল প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশও দিয়েছেন আদালত। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। পুলিশ সপ্তাহ 2025 উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, অবৈধ সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে জনরোষের মুখে পড়েছে বাংলাদেশের পুলিশ বাহিনী। তিনি বলেন, আগে পুলিশ ছিল দলীয় বাহিনী, এজন্য সৎ পুলিশ সদস্যদের মাশুল দিতে হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজারবাগ পুলিশ লাইন্সে 3 দিনের পুলিশ সপ্তাহ 2025 উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের 15 বছরে পুলিশ দলীয় কর্মীর ভূমিকায় ছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে দিয়ে একাধিক ভাষণে আমি বলেছি, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয়, সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমি আগেও বলেছি, আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশকে যথাযথ ভূমিকা রাখতে হবে। গত বছরের 11 জানুয়ারি থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 62 জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তদের ব্যাচ পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ব্যবসা বাণিজ্য এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি বিনিময় বৃদ্ধির জন্য আজারবাইজানের সাথে যোগাযোগ বাড়াতে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজারবাইজানের উপ পররাষ্ট্রমন্ত্রী এলনুর মাম্মাদভ ও প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠক হয়। ঢাকায় আজারবাইজানের একটি দূতাবাস খোলা এবং ঢাকা ও বাকুর মধ্যে সরাসরি ফ্লাইট চালুর ওপরও জোর দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা উপমন্ত্রীকে বলেন, সরাসরি ফ্লাইট চালু হলে বাংলাদেশি শিক্ষার্থীরা দেশটিতে জ্বালানি খাত নিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে। একই সাথে আজারবাইজানের শিক্ষার্থীরা বাংলাদেশের টেক্সটাইল খাতের শিক্ষায় আগ্রহী হবে। বৈঠকে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ওপরও বিশেষভাবে আলোকপাত করা হয়, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামো এবং সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তবে দলীয় ফোরামে আলোচনা করেই এ বিষয়ে চূড়ান্ত মতামত জানাবে দলগুলো। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের ভোটিং পদ্ধতির ভালো সমাধান হতে পারে প্রক্সি পদ্ধতি। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, রাজনৈতিক দলের সমর্থন না পেলে ইসির উদ্যোগ ব্যর্থ হবে। নাজিব বেগের রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের সংখ্যা 1,30,00,000 লাখের বেশি হলেও তাদের ভোটের আওতায় আনতে অতীতে তেমন উদ্যোগ নেওয়া হয়নি। তবে এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রয়েছে জোর তাগিদ। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে এরই মধ্যে কর্মশালা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক সহ অংশীজনদের সাথে ইসির সেমিনার। বিএনপি, জামাত, এলডিপি, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ 20টিরও বেশি দল অংশ নেয় এতে। প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে অভিমত দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
প্রক্সি ভোটিং উই আউটরাইটলি রিজেক্টেড। পরে যখন গবেষণা করতে গিয়ে দেখলাম যে আমাদের ইট ইজ আ ভেরি গুড সলিউশন প্রোভাইডেড উই অ্যাকসেপ্টেড। প্রবাসীদের ভোটের আওতায় আনতে ইসির পরিকল্পনা তুলে ধরেন সিইসি। আমরা চাই যে নেক্সট ইলেকশনে শুরুটা অন্তত হোক, এজন্য আপনাদের সবার বিজ্ঞ মতামত এবং সমর্থন আমরা চাই। রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে ইট উইল অল এন্ড ইন ফিউটিলিটি। অল এক্সারসাইজেস উইল এন্ড ইন ফিউটিলিটি। ভোটিং পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানায় দলগুলো। এটা যাতে সত্যি সত্যি বিদেশে যারা ভোটার আছে এবং যারা বৈধভাবে গেছে এবং যাদের সম্পর্কে কোনো ধরনের মামলা বা অভিযোগ দেওয়ার পরে তারা পালিয়ে গেছে, এই ধরনের ব্যক্তিরা যাতে এই সুযোগটা না পায়। প্রক্সি সিস্টেম একটা ওনারা সাজেস্ট করেছেন, মোটামুটিভাবে সেটা হতে পারে। আর টেকনিক্যাল যে সকল বিষয়গুলো আলোচনা হয়েছে, এর আগে তো ধরেন ইভিএম মেথড ছিল, আমরা সেটার উপরে বিশ্বাসযোগ্যতা আনতে পারিনি। যদি প্রক্সি ভোটিং হয়, সেই প্রক্সি ভোটিংয়ের অনেকগুলা ড্রব্যাক আছে, অনেকগুলা ক্ষেত্র আছে যেই জায়গাগুলা রিস্কি হতে পারে আমাদের ডেমোক্রেটিক প্রসেসের জন্য। সেই জন্য আমরা জানিয়েছি যে এই বিষয়ে আমাদের রিজার্ভেশন আছে। প্রক্সি ভোটের ক্ষেত্রে অনেক সময় যিনি ভোট মূল ব্যক্তি তার মতের প্রতিফলন নাও হইতে পারে। যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে, এরকম একটা প্রস্তাব আমরা আমাদের দলের পক্ষ থেকে করব। দলীয় ফোরামে আলোচনা করে আগামী 15 মের মধ্যে প্রবাসীদের ভোটিং পদ্ধতি নিয়ে চূড়ান্ত মতামত দেবে দলগুলো। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ফিরে এলাম বিরতির পর। কানাডার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন মার্ক কার্নির লিবারেল পার্টি বিশাল ব্যবধানে জয়লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। এর ফলে মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী হলেও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তাকে অন্য রাজনৈতিক দলের উপর নির্ভর করতে হবে। প্রাথমিক ফল অনুযায়ী লিবারেল পার্টি পার্লামেন্টের 343টি আসনের মধ্যে 168টি আসন দখলে নিয়েছে। বিরোধী দল কনজারভেটিভ পার্টি পেয়েছে 144টি আসন। এককভাবে সরকার গঠন করতে দরকার ছিল 172টি আসন। বিজয়ী ভাষণে নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, কানাডা কখনোই ট্রাম্পের হুমকির কাছে নতি স্বীকার করবে না। কানাডার প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী পিয়েরে পলিয়েভর পরাজয় মেনে মার্ক কার্নিকে স্বাগত জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। নির্বাচনে জয়লাভের একদিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছেন মার্ক কার্নি। তিনি খুব শিগগিরই মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করতে সম্মত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। খাগড়াছড়িতে মিষ্টি ভুট্টার চাষ করে লাভের আশা করছেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছোটমণি চাকমা। বাজারে চাহিদা থাকায় জেলায় আরও কয়েকজন কৃষক মিষ্টি ভুট্টার চাষ করেছেন। এবারে প্রকৃতি সংবাদ। শত বছর ধরে সুনামগঞ্জের হাওরে খলাবাড়িতে বসবাস করছেন 30টি পরিবার। সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে দেখার হাওরে গড়ে উঠেছে এই খলাবাড়ি। বংশ পরম্পরায় বর্গা চাষিরা এসব মৌসুমি বসতি গড়ে তোলেন। হাওরে ফসল উৎপাদন শেষে 6 মাস পর আবারও নিজের স্থায়ী বসতবাড়িতে ফিরে যান এসব পরিবার। এবারে খেলার খবর। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পেহেলগাম হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিল ভারত। 36 ঘন্টার মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান। পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোকে দুদককে আদালতের আদেশ। দুর্নীতি মামলার আসামিদের সম্পদ বিক্রি রোধে ব্যবস্থা গ্রহণ। অবৈধ সরকারের অন্যায় আদেশ পালনে সৎ পুলিশ সদস্যরা মাশুল দিচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধন।
এবং চট্টগ্রাম টেস্টে টাইগারদের 64 রানের লিড, সাদমানের সেঞ্চুরি ও ওপেনিংয়ে সেঞ্চুরি পার্টনারশিপের পর মিডল অর্ডারে বিপর্যয়। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।